নমস্কার, কাছে ও দূরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিও পুরী পার্ট 2-তে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। পুরী পার্ট 1-এর ভিডিও দেওয়ার পর অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সবাইকে খুব সরি। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন পুরীতে সেকেন্ড ডে আমরা কোথায় কোথায় সাইট সিন গেলাম। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। নমস্কার, কাছে ও দূরে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা পুরী বিচ মার্কেট ঘুরেছি স্বর্গদ্বারের দিকে, কিন্তু মন্দির কাল ঘোরার প্ল্যান ছিল, বৃষ্টির কারণে মন্দিরে আমরা যেতে পারিনি, তো সেটা আজকে করার চেষ্টা করব। তবে আমরা আজকে একটু দূরের সাইট সিনগুলো কভার করার চেষ্টা করছি, যেটা কোনারক বা নন্দনকানন, যেটা আগে হবে। গাড়ির সাথে এখন কথা বলবো, সেই হিসেবে আমরা এখন যাচ্ছি। তো মেবি ফার্স্ট নন্দনকাননটা করার ইচ্ছা রয়েছে। এবার দেখা যাক গাড়ির সাথে কথা হয় কি ঠিক হয়। তবে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। গাড়ি এখনও 15 মিনিট টাইম নেবে এখানে আসতে। গাড়ি ক্যামেলিয়ার সামনে দাঁড়াবে বলেছে, তো ততক্ষণ আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। একটু ওই লুচি আর আলুর তরকারি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর গাড়ি আসুক, আমরা যাচ্ছি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে ক্যামেলিয়ার সামনে থেকে, তো জাস্ট ছাড়লো। এখনও মেরিন ড্রাইভ রোডেই আছি। ফার্স্ট চন্দ্রভাগা যাব, কোনারক যাব, তারপর পরপর চলতে থাকবো। কোনার্ক যাওয়ার দিকেই রাস্তার মধ্যে সবার ফার্স্টেই পড়বে এই স্যান্ড আর্টের মিউজিয়ামটি। আমরা ফার্স্ট এসে গেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। কিছু স্পেশাল ক্যারেক্টার থেকে শুরু করে ভগবানের মূর্তি, যেমন জগন্নাথ, এরপর দেখাচ্ছি গণেশ, এই সব কিছু নিয়ে এই স্যান্ড আর্ট মিউজিয়ামটি খুবই অসাধারণ। আর এখানে যিনি শিল্পী আছেন সুদাম, তার নাম অনুসারে এই টোটাল মিউজিয়ামটি নাম দেওয়া হয়েছে। ফার্স্ট স্যান্ড আর্টটাই দেখলাম কোনার্ক যাওয়ার আগে, চন্দ্রভাগা বিচ যাওয়ার আগে। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা পার হেড। তো বেশ সুন্দর, আপনারা ঢুকে দেখে নিতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না, তবে আর্টগুলো বেশ সুন্দর। এরপর আমরা চলে যাচ্ছি এখন চন্দ্রভাগা বিচের দিকে। আর চন্দ্রভাগা বিচে যাওয়ার বেশ কিছুটা আগে থেকেই কিন্তু সমুদ্র চোখে পড়ে যাবে। ফাইনালি চলে এসেছি আমরা চন্দ্রভাগা বিচে। এখানে আমাদের গাড়ি পার্ক করা হলো। ডান দিকে যেমন বিচের ধারে দোকান থাকে, তেমন বেশ কিছু দোকান রয়েছে। এখান থেকে বাঁ দিকে তাকালে চন্দ্রভাগা যে মন্দিরটি সেটি দেখা যায়। এই যে দূরে যে লাল রঙের মন্দিরটি দেখা যাচ্ছে চূড়া, সেটা হচ্ছে চন্দ্রভাগা মন্দির। এখন আমরা আছি চন্দ্রভাগা বিচে।
এই চন্দ্রভাগা বিচ চন্দ্রভাগা নদীর নাম অনুসারে এটার নাম হয়েছে, কিন্তু সেই নদী শুকিয়ে গেছে, যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। এখানে চাইলে আপনারা স্নানও করতে পারেন, অনেকেই এখানে স্নান করছে, যেমনটা ভিডিওতে দেখালাম। এটা কোণারক মন্দিরের একদমই পাশে ছিল আগে চন্দ্রভাগা নদী, যেটা নাম অনুসারে এটা হয়েছে, কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে, অতটা দেখা যায় না। আর ওই দিক করে চন্দ্রভাগা মন্দির রয়েছে, যেটা আমি ভিডিওতে দেখালাম, দেখাও যাচ্ছে এখন। আর এখানে বিভিন্ন রাইডিং আছে, রাইডিংগুলো ওই মোটামুটি 150 টাকা এরকম করে পড়ে, তো এগুলোও চাইলে এখানে এইভাবেও এনজয় করতে পারেন। আর চন্দ্রভাগা বিচ আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট ব্লু ফ্ল্যাগ পেয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচ তারা পায় যারা অন্তত ট্যুরিস্টদের জন্য সেফটি সব কিছু দিকটা বজায় রাখে, এছাড়া পরিষ্কার যে ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা থাকে সেগুলো সব কিছু বজায় রাখে। তো ফার্স্ট ইন্ডিয়ার মধ্যেই চন্দ্রভাগা বিচই কিন্তু ব্লু ফ্ল্যাগ পেয়েছে। এই রাইডগুলো যেটা বললাম 150 টাকা মতো পড়ে, ড্রাইভার সাথে থাকবে, আর যে চালাতে পারে সে নিজেও চালাতে পারে, আর যদি একদমই না চালাতে পারে তাহলে ড্রাইভার সে চালাবে আর পিছনে বসতে হবে। তো বাবা এখন সামনে বসলো, পিছনে ড্রাইভার বসে আছেন, ওই যেখানে দেখা যাচ্ছে ওই দিক থেকে ঘুরে আবার ব্যাক করবে। 5 মিনিটও মনে হয় লাগলো না, এখানে জাস্ট অন করে দাঁড়ালাম, বাবা গেল, এখনই চলে আসছে, মানে একটুখানি জাস্ট ওই যেইটুকু দেখা যাচ্ছে ওইখান থেকে গিয়ে আবার ব্যাক করছে। এছাড়া এখানে বিভিন্ন বসার জায়গাও করা রয়েছে, কিন্তু এগুলো চার্জেবল। খুব একটা বড় মার্কেট পুরী বিচের মতো হয়তো নেই, তবে ছোটোখাটো বেশ কিছু দোকান আছে, এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন। এছাড়া বিচের ধারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেগুলি ফলো করার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাচ্ছি একদম কোণার্কে। আমরা চলে এসেছি কোণার্ক মন্দিরে। মূল গেট থেকে ঢুকে কিছুটা এগিয়ে যেতে হয়, এগোলেই বাঁ হাতে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে এই মন্দিরে বিভিন্ন কিছু রাখা রয়েছে, তার সাথে এখানে একটি শো হয় যার মাধ্যমে এই মন্দিরের যে অজানা ইতিহাস রয়েছে সেটিকে তুলে ধরা হয়। এটিও চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর এখান থেকে একটু এগিয়েই বাঁ দিকে টিকিট কাটার জায়গা রয়েছে, এখান থেকে আমরা আমাদের টিকিটটি কেটে নিলাম। এছাড়া এখানে লাইট এবং সাউন্ড শো হয় সন্ধ্যের দিকে, যার ডিটেলস এইখানে দেওয়া রয়েছে। আর এই কোণার্ক মন্দিরে ঢোকার জন্য টিকিট ছিল 40 টাকা। মন্দিরের বাইরে এরকম বিভিন্ন পাথরের খোদাই করা রয়েছে, যেখানে আপনারা এই মন্দিরের ব্যাপারে বিভিন্ন জিনিস জানতে পারবেন। এছাড়াও যে মূল এই জিনিসটি আমার চোখে পড়লো, এটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে পুরো মন্দিরের স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, একদম বাঁদিকে যেখানে লাল অ্যারোটা দেখা যাচ্ছে ওখান থেকেই কিন্তু মূলত সূর্যের আলোটা ঢোকে। যেখানে নাটমঞ্চ লেখা রয়েছে, সেই নাটমঞ্চের উপর দিয়ে আলোটা গিয়ে সান টেম্পল যেখানে লেখা রয়েছে, একদম এই যে অ্যারোটা দিলাম, এখান দিয়ে আলোটা ঢুকে মূল মন্দিরের মূর্তির উপর আগে পড়তো। আর এই মন্দিরের এখন এই সান টেম্পল লেখার অংশটা অর্ধেক হয়ে গেছে, মানে পিছনের অংশটি পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা এখন যে অংশটি দেখতে পারি সেটা হচ্ছে মন্দিরের জগমোহন, আর ঠিক তার পিছনের জায়গাটা অর্থাৎ জগমোহনের সাথে যুক্ত যে মুখ্য মন্দির, সেই পার্টটা কিন্তু এখন ভেঙে গিয়েছে। যেমন ওই ম্যাপটায় দেখালাম, মূল মন্দিরে ঢুকেই এই নাট্যমঞ্চ যেটা আছে সেটা চোখে পড়ে। এখানে দেখুন একটা স্ট্রাকচার আছে, উপরে সিংহ, তারপর হাতি এবং সবার নিচে একটি মানুষ চাপা পড়ে রয়েছে।
এখানে আমাদের গাইড যিনি ছিলেন তিনি বোঝাচ্ছিলেন যে এই সিংহ হচ্ছে মূলত অহংকারের প্রতীক, আর তারপর যে হাতি রয়েছে সেটা হচ্ছে ধন এবং ঐশ্বর্যের প্রতীক। এই দুটোই যখন একটি মানুষের মধ্যে বেড়ে যায় তখন তার তলায় কিন্তু এইভাবেই মানুষ চাপা পড়ে যায়। এটাই এখানে বোঝানো হয়েছে। আমাদের যিনি গাইড ছিলেন তার অডিওগুলো আমি রেকর্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো একটি প্রবলেমের জন্য তার কোনো সাউন্ডই আমি রেকর্ড করতে পারিনি। তো এই মন্দিরের ব্যাপারে যাবতীয় যা বিবরণ দেব সেটা আমি ওনার কথা থেকে এবং আমার নিজস্ব কিছু রিসার্চ থেকে আমি বিবরণটি দেব। এই নাট মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, এর টোটাল 3টে দরজা করা হয়েছে। একদম মধ্যভাগ থেকে যেখানে দেখাচ্ছি তার সোজাসুজিই কিন্তু মন্দির, এবং ডান দিকে এই দিকে একটি অংশ আছে, তার সাথে বাঁ দিকে একটি অংশ রয়েছে। অর্থাৎ যেহেতু প্রথম সূর্যের আলো একদম মন্দিরে গিয়ে পড়ে, তো সেরকমভাবেই বানানো হয়েছে যে সারা বছরে যখন আমাদের সূর্য একটু তির্যকভাবে থাকে, অর্থাৎ গরমকালে একদম ডান দিক দিয়ে সূর্যের আলো গিয়ে মন্দিরে পড়তো, আর একদম বাঁ দিক দিয়ে শীতকালে সূর্যের আলো গিয়ে মন্দিরে পড়তো। আর বছরের বেশিরভাগ সময় এই মিডিল পোর্শন দিয়েই সূর্যের আলো গিয়ে মূল মন্দিরে পড়তো। এই কোণার্ক নামটির মাধ্যমেই কিন্তু এই পুরো মন্দিরের কনসেপ্টটি রয়েছে। যেমন কোণ অর্থাৎ কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য, মানে সূর্যের কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। অর্থাৎ সূর্যের প্রথম কিরণ যাতে এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে থাকা সূর্যদেবের মূর্তির উপর পড়ে, সেই হিসেবেই কিন্তু পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ইতিহাসে এই মন্দির তৈরির হিসেবে বলা হয় যে 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা ছিলেন প্রথম নরসিংহদেব। তিনিই কিন্তু চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটির আকার কিন্তু পুরো সূর্যের রথের মতো। মূল মন্দিরের দুদিকে 12 করে 24টি চাকা করা হয়েছে। এই 24টি চাকা দিনের 24 ঘন্টাকে বোঝায়। তার সাথে রয়েছে সামনের দিকে 7টি ঘোড়া। এই 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনকে বোঝায়। পুরো স্ট্রাকচারটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে দেখে বোঝা যায় যে সূর্যের যে 7টি ঘোড়া রয়েছে সেটি এই সূর্যের রথটিকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে পুরাণ মতের কিন্তু অন্য একটি গল্প শুনতে পাওয়া যায়। বলা হয় যে স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ যে কিনা একটি ভুল কাজ করায় শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি জরাগ্রস্ত হয়ে পড়বেন, এবং এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য শাম্ভ সূর্যদেবের আরাধনা শুরু করেন, এবং সূর্যদেবের আশীর্বাদে সে তার রূপ আবারও ফিরে পায়। তাই সেই কৃতজ্ঞতার জন্য সূর্যদেবের এই মন্দিরটি তিনি তৈরি করেছিলেন। তাই এই দুটো গল্পের মিশ্রণেই মনে করা হয় যে এই শাম্ভর তৈরি মন্দিরকেই পুনর্নির্মাণ করেন রাজা নরসিংহদেব। মন্দিরের স্থাপত্য শৈলী এতটাই উন্নত ছিল যে মন্দিরের ভেতরে থাকা অষ্টধাতুর সূর্য মূর্তি হাওয়ায় ভাসত। মন্দিরের একদম উপরে 52 টনের একটি চুম্বক থাকত। তার সাথে মন্দিরের চারদিকে 4টি বড় চুম্বক রাখা হতো, এমনভাবে যাতে তার টানে মন্দিরের মূর্তিটি হাওয়ায় ভেসে থাকতে পারে এবং সূর্যের প্রথম কিরণটি এসে এই মূর্তির চরণে পড়ে। এই চাকাগুলো হলো এক একটা সূর্য ঘড়ি। প্রত্যেকটাতে 8টা বড় বড় স্পোক আছে। এই স্পোকগুলো দিনের 8টা প্রহরকে নির্দেশ করে। আমাদের গাইড তখন আমাদের সেই মুহূর্তে এখান থেকে টাইম হিসেব করে দেখাচ্ছিলেন। আর কি অদ্ভুতভাবে ঘড়িতে তখন যেমন বেজেছিল এখানেও কিন্তু সময় একদম ডট সেটাই বেরিয়েছে। কি অসাধারণ সৃষ্টি! मध्याह्न सूर्यमूर्ति देखा ना एखान दिखे ऊपर 2 पर सूर्यमूर्ति उनार माथा चोटी छिलो उनार माथा मुकुट चुली आसिल अल्लाह अल्लाह गल फेस दुटो আর এই দেখ পিছন
এটা সূর্যের বৌর মন্দির, ছায়া দেবী। এই মন্দিরের ভিতরে কিছু জিনিস থাকে না। এই মন্দিরের ভিতরে একটা সূর্য মূর্তি ছিল, এটা শিবাজী ছত্রপতি এইখানে নিয়ে জগন্নাথ মন্দিরের ভিতরে লক্ষ্মী মন্দির দুইটা মন্দির ছেড়ে সূর্য মন্দির একটা আছে এখান থেকে। এই মন্দিরের ভিতরে ছিল, এইখানে শিবাজী ছত্রপতি এইখানে প্রতিষ্ঠা, হ্যাঁ এখানে। আর জগন্নাথ মন্দিরের সামনে একটা বহুত বড় পিলর, এই পিলর নাম হলো অরুণখম্বা। এই অরুণখম্বা এই মন্দিরের মাঝখানে ছিল শিবাজী ছত্রপতি, অরুণখম্বা এইখানে নিয়ে জগন্নাথ মন্দিরে বসে দিয়েছে। হিন্দু শাস্ত্রের মোতাবেক মানে মন্দিরে পূজা পাঠ হবে না, অপবিত্র হয়ে গেল, তার জন্য দুদিন সে নিয়ে নিল। দেখুন এদিকে আছে, বিন্দি সিঙ্গার কিরকম করবে, সিঙ্গার করবার একটা তরিকা আছে। যদি আপনি এইভাবে করি, আপনার হাতে দেখুন। আবারও সাউন্ড রেকর্ড না হওয়াতে উনি যেটা বোঝাচ্ছেন আমি নিজেই বলছি। এই যে মূর্তিটি উনি দেখাচ্ছেন, এখানে দেখুন একটি মেয়ে তার বাঁ হাতে একটি আয়না নিয়ে ডান হাতে কিভাবে টিপ পড়ছে সেটি দেখানো হয়েছে। টিপ বা সিঁদুর পড়ছে সেটিই দেখাচ্ছিলেন আমাদের গাইড এতক্ষণ, যে মাথার সামনে দিয়ে কিভাবে পড়ছেন। অসাধারণ আকৃতি এখানে করা রয়েছে, লাইফের প্রত্যেকটা স্টেপকে এখানে খোদাই করে দেখা রয়েছে। নিচে যেমন দেখতে পাচ্ছেন হাতি রয়েছে, এগুলি কিন্তু করা হয়েছে বাচ্চাদের দেখার জন্য, অর্থাৎ বাচ্চাদের চোখ ঠিক কতটা যায় সেরকম মেপে এই জিনিসটা করা রয়েছে। অর্থাৎ যে বয়সী মানুষের চোখ ঠিক যতটা উচ্চতা অবধি থাকে সেই হিসেব করেই কারুকার্যগুলি করা হয়েছে। এই মন্দিরটি নাকি পুজো শুরু হওয়ার আগেই অভিশপ্ত হয়ে পড়ে। তার কারণ হিসেবে বলা হয় যে রাজা নরসিংহদেব যখন 13th সেঞ্চুরিতে 1200 জন কারিগরকে এই মন্দির তৈরির জন্য উনি দায়িত্ব দেন এবং সময় বেঁধে দেন 12 বছর। এই 12 বছরের একদিন বেশি হলেও চলবে না এবং 1200 জন শ্রমিকের একজন বেশি বা কম হলেও চলবে না। এই কর্মীদের মধ্যে যিনি লিডারশিপ দিচ্ছিলেন তার নাম ছিল বিশু মহারানা। তিনি যখন এখানে চলে আসে কাজ করার জন্য, তখন তার স্ত্রী বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন যার নাম ছিল ধর্মদাস, এবং 12 বছর কমপ্লিট হওয়ার ঠিক 7 দিন আগে এই কর্মচারীরা একটি বিপদে পড়ে যায়। তাদের দ্বারা কিছুতেই মন্দিরের উপর একটি মঙ্গল কলস স্থাপন করা সম্ভব হচ্ছিল না। মন্দির তৈরি হতে যখন 7 দিন বাকি, এই সময় বিশু মহারানার পুত্র ধর্মদাস তার পিতার সাথে এখানে দেখা করতে আসেন। এসে সে তার বাবার মুখে পুরো গল্প শুনতে পান এবং তিনি বলেন যে তিনি নাকি এই মঙ্গল কলসটি স্থাপন করতে পারবেন এবং তিনি সেটা করেও দেন। কিন্তু এখানে একটি প্রবলেম হয়ে যায় যে শ্রমিকের সংখ্যা 1200 থেকে 1201 হয়ে পড়ে। এই অপরাধে সব কর্মচারীরা শাস্তি পাবে এই ভেবে বাচ্চাটি মন্দিরের চূড়া থেকে তার পাশ দিয়ে বয়ে যাওয়া চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং এই মন্দির শুরু হওয়ার আগেই হয়ে যায় অভিশপ্ত। বলা হয় তাই জন্যই নাকি এই মন্দিরে কখনোই আর পুজো হয়নি। আর এই সব কারণেই নাকি মন্দির ভাঙা শুরু হয়। তবে মন্দির ভাঙার পিছনে আরও অনেকের আক্রমণের কথাও বলা হয় এবং মেন কারণ হিসেবে যেটা বলা হয় সেটা হচ্ছে 17th সেঞ্চুরিতে পর্তুগিজরা যখন জাহাজে করে এই সমুদ্রের সামনে দিয়ে যেত, যখন কিনা সমুদ্র এই মন্দিরের যথেষ্ট কাছে ছিল, তখন এই চুম্বকের টানে তাদের কম্পাস নাকি কাজ করতো না। আর তারপর তারা এই চুম্বক খুলে নিয়ে চলে যান এবং তারপর থেকে এই মন্দির আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। মন্দির দেখা কমপ্লিট হলো। যিনি গাইড ছিলেন তার নাম্বারটা তার মুখ থেকেই শুনে নিন। আমার নাম হলো ভাবন বেহেরা, আর ফোন নম্বর আমার হলো 9937439427। আমাদের যিনি গাইড ছিলেন তাকে তো আমি জাস্ট দেখালাম, তার নাম এবং ফোন নাম্বার নিলাম। আমাদের গাইড খুব ভালো গাইড ছিলেন, খুব ভালোভাবে বুঝিয়েছেন। এবং কোণার্ক মন্দিরের একদম মেন গেটের কাছ থেকেই অনেক গাইড দেখতে পাওয়া যায়, কিন্তু সেখান থেকে গাইড নিলে প্রাইসটা একটু হাই পড়ে। যদি আপনারা একটু ভেতরে এসে অর্থাৎ টিকিট কাউন্টারের কাছ থেকে ওই দিক থেকে গাইড নেন, তাহলে বার্গেনিং করে মোটামুটি একটা ভালো রেঞ্জে আপনারা গাইড নিতে পারবেন। যেমন আমাদের পড়েছিল 200 টাকা।
এরপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে একটা নবগ্রহের মন্দির আমাদের চোখে পড়ে, সেখানে একটু দর্শন আমরা করে নিই। এরপর আমরা চলে যাচ্ছি নন্দনকাননের দিকে, কিন্তু আমাদের লাঞ্চ করতে হবে, তাই নন্দনকাননের কাছাকাছি একটু রেস্টুরেন্টে আমরা এখন ঢুকে যাব। এরপর আমরা নন্দনকানন যাব, কিন্তু তার আগে আমরা একটু লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে 3টে ভেজ থালি অর্ডার করেছি আর একটা চিকেন কষা অর্ডার করেছি। তো হোটেলটা হচ্ছে টিস্যুজ রেস্টুরেন্ট বলে এর নাম। তো আমরা খেয়ে নিই, এরপরে যাব আমরা নন্দনকানন। আমরা এখন চলে এসেছি নন্দনকাননে একদম সামনে। এখানে এসেই সবার প্রথম টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য অ্যাডাল্টের জন্য 50 টাকা, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা, আর ফরেনার্সদের জন্য 100 টাকা। এরপর আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমরা বাইরে থেকেই একজন গাইডকে ঠিক করে নিয়েছিলাম। তিনিই আমাদের টিকিট এবং আমরা যে ব্যাটারি চালিত গাড়িতে করে এখানে ঘুরবো সব কিছুর টিকিট উনি নিজেই কেটে নিয়েছিলেন, তাই আমাদের আর আলাদাভাবে লাইনে দাঁড়াতে হয়নি। এরপর আস্তে আস্তে আমরা ঘোরা শুরু করব। সবার প্রথমে শুরু করলাম বড় বড় যে পাখিগুলো হয়, যেমন ইমু আর অস্ট্রিচ, এই পাখিগুলো দিয়ে। যেমন এখন সামনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সব অস্ট্রিচ। এরপর আমরা ওই ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা একটু এগিয়ে গেলাম। যেখানে যেখানে যেই পয়েন্টে কিছু রয়েছে সেখানে আমাদের এই গাড়ি দাঁড় করিয়ে দেবে। এরপর আমরা যেখানে দেখতে চলে এসেছি, এখানে মাঙ্কি প্রজাতি আর সব জীব রয়েছে। এই যে ওই বক্সটির উপর উনি বসে রয়েছেন, আর তার পাশেরটাই হচ্ছে স্কুইরাল মাঙ্কি, যেটা এখন এক্ষুনি এই ডান দিকে ডালের উপর এসে বসবে। এই যে একদম ছোট্ট সাইজে হয়, খুব ছোট, খুব সুন্দর দেখতে হয়, মুখটা খুবই কিউট হয়। এরপর আমরা দেখব হচ্ছে শিম্পাঞ্জি। এখানে টোটাল 3টে শিম্পাঞ্জি রয়েছে, একটা মেল, ফিমেল আর তাদের বাচ্চা। খাবার জন্য একসঙ্গে ভেজ খাবে, নন ভেজ খাবে, আলাদা আলাদা। সব জায়গার মতো কিন্তু এই নন্দনকাননেও আই লাভ নন্দনকানন লেখা রয়েছে, আর এখানে চারিদিকে কিন্তু প্রচুর ম্যাপ আর ডিরেকশন দেওয়া রয়েছে, তাতে কোনো প্রবলেম হবে না। যেমন এখানে পুরো লেআউটটা দেওয়া রয়েছে এই নন্দনকাননের। আর এখানে যে এই ডাইনোসরের এই স্ট্যাচুটি বানানো হয়েছে, এর ভেতর দিয়েই চলে যেতে হবে রেপটাইল পার্কে। এখানে বিভিন্ন ধরনের সাপ, কচ্ছপ এবং কুমির দেখতে পাওয়া যাবে। সাপগুলো এত ভেতরে ঢুকে বসে থাকে যে কাচের রিফ্লেকশনে খুব একটা ভালো সাপগুলোকে সবসময় দেখা যায় না। খুব বড় সাইজের হলে অবশ্যই দেখা যায়। আর বেশ কিছু রেপটাইলের মধ্যে ইগুয়ানাও এখানে আছে, যেমন এইটা একটা প্রজাতি। আর ওই যে একটা ভেতরে ছোট গুহা মতো করা রয়েছে, তার মধ্যেই কিন্তু সাপটা রয়েছে। এই দেখুন, এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এখানে দুখানা রয়েছে। এরপর চলে এসেছি পাইথন দেখতে। বিশাল বড়, একদম গুহার সামনেই বসে রয়েছে। এবারে বেশ কিছু কুমির দেখে নেব। আর কুমিরগুলো তো যথারীতি এমনভাবেই পড়ে থাকে যেন মানে জ্যান্ত নয়, তারা এইভাবেই কুমির সব জায়গায় পড়ে আছে, যেমন দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে লিজার্ডের খাঁচা। এই যে
জুম করলাম, এগুলো সবকটা লিজার্ড। আর এখানে রয়েছে ছোট ছোট কচ্ছপ। আর এই পুলটাতে প্রচুর কচ্ছপ রয়েছে। আর এই কচ্ছপগুলোর সাইজ কিন্তু বিশাল বড় ছিল, আর ভেতরেও ওইদিকে আরো দুখানা দেখা যাচ্ছে। পর আবার আমরা ওই সাফারি গাড়ি করে বেরিয়ে পড়ব। এই দেখুন এখানে যে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি জিরাফ, জ্যান্ত জিরাফ। ওকে দেখতে স্ট্যাচুর মতো লাগছে ঠিকই, আমরাও সত্যি স্ট্যাচুই ভেবেছিলাম। এরপর দেখবো হোয়াইট টাইগার। তারপরে এসেছি ইন্ডিয়ান টাইগার দেখার জন্য। ক্যামেরাতে ঠিক কতটা ভালো দেখতে পাবেন জানি না, তবে ওই দেখুন ঠিক মিডিলে একটা বসে রয়েছে। আর এখানে এগুলো হচ্ছে চিতা, ওই যে মাচার উপর বসে রয়েছে। এরপর চলে এসেছি হাতি দেখতে। এখানে টোটাল 3টে হাতি রয়েছে। এরপর আবার আমরা এই গাড়িতে ওঠার জন্য ওয়েট করছি। এরপর গাড়ি এলে এখান থেকে আমরা আবার যেখান থেকে ঘোরা শুরু করেছিলাম ঠিক সেইখানে চলে যাব। গাড়ির ড্রাইভারের পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আমাদের গাইড। উনি আমাদের বেশ ভালোভাবেই ঘুরিয়েছেন। বাবা হেঁটে হেঁটে আসছে, কি সুন্দর এরপরে আমরা চলে যাব পাখি দেখতে। এখানে যত রকমের পাখি রয়েছে সেগুলি দেখব। আর আমাদের সাথে কিন্তু আরেকজন মায়ের কোলে বসে পাখি যা যা আছে সব দেখছে, আমরা কিন্তু একা দেখছি না। এরপর চলে এসেছি ময়ূরের দিকে। এই যে গাছের ডালে দুখানা বসে আছে, আরেকটা এই দিক করে রয়েছে, এই যে। আর এগুলো হচ্ছে ব্ল্যাক সোয়ান। এদের ডাকটা খুব মিষ্টি লেগেছে আমার কাছে। আবার কি সব বলছে, কি বলছো? আরেকবার 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 দেখি, তারপর দেখি আরেকবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এইটা যেটা মাঝখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সারস পাখি। আর এইটা হাঁসেরই একটা প্রজাতি, কালারটা ভীষণ সুন্দর।
এই দুটো কেমন মজা করছে দেখুন, লাফিয়ে লাফিয়ে। একটা এগোচ্ছে আর ওই হলুদ আর লালটা ওর পিছন পিছন যাচ্ছে, খালি ওকে যেতে দেবে না। বাঘ পাক বেরিয়ে যায় না তো? মা একটা এখানে আছে, দেখিনি। মা উঠে পড়েছে। নন্দনকানন দিয়ে আমাদের পুরী ডে 2 এখানেই শেষ হলো। আমরা এখন ফিরে যাব পুরীতে আমাদের হোটেলে। এর মধ্যেই আমরা যে গাড়ি করে আজকে সারাদিন ঘুরলাম তার ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের গাড়িটা ছিল এসি 5 সিটার, যেটা আমরা আমাদের হোটেল থেকেই বুক করেছিলাম, যেখানে আমাদের স্যান্ডার্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ, কোনার্ক টেম্পল, নন্দনকানন এগুলো ঘুরে দেখিয়েছে। আমাদের খরচা পড়েছে 3000 টাকা। আমি আমাদের হোটেলের ব্যাপারে নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেলস দিয়ে দেবো, যেমন হোটেলের কত কস্ট পড়েছে, হোটেলের লোকেশন, এভরিথিং। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।